বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি স্বপ্না খাতুন, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। অনলাইন বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। ছোট্ট সোনামণিরা, বলো তো গতদিনে আমরা কি করেছিলাম? গতদিনে কিন্তু আমাদের ভিডিও ক্লাস ছিল, আর ভিডিও ক্লাসে আমরা সুন্দর একটা রচনা করেছিলাম। রচনার নাম ছিল বাংলাদেশের ষড়ঋতু। তাহলে কালকে ভিডিও ক্লাসটা কে কে দেখেছিলাম? গুড, আমি দেখতে পাচ্ছি জাওয়াদ, সুমাইয়া, তারপরে নওশিন, মার্জিয়া, এরা সবাই হাত উঠেছে। তার মানে অনেকেই আমরা দেখেছি, তাই না? গুড, থ্যাংক ইউ। বুঝতে পেরেছিলা রচনাগুলো? Yes, ma'am. ওকে, Yes, আমরা গতদিনের পড়াগুলো একটু রিভিশন করে নেই। দেখো, বাংলাদেশের ষড়ঋতু, তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বইয়ের 197 পৃষ্ঠায় দেখো, বাংলাদেশের ষড়ঋতু বা ষড়ঋতু, বাংলাদেশের প্রকৃতি, যেটাই আসুক না কেন, নাম কিন্তু একটাই, রচনা কিন্তু একটাই। এবার দেখো, আমরা পড়ব ভূমিকা। ভূমিকা: সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ। সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত। আমরা কিন্তু সবাই জানি আমাদের দেশে ঋতু কয়টি? বলতো আমাদের দেশে ঋতু হলো 6টি। কি কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। আর আমাদের দেশে 12টি মাস নিয়ে 12টি মাস, আর ঋতু হলো 6টি, অর্থাৎ দুটো মাস মিলে একটি ঋতু হয়। দুটো মাস মিলে একটি ঋতু হয়। তাহলে আমাদের ঋতুগুলোর নাম কি? গ্রীষ্ম, বসন্ত, শীত। বসন্ত শীত না, বসন্ত শীত না। আমরা ঋতুগুলো এবং মাসগুলো সিরিয়াল ভাবে বললাম। সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এই 6টি ঋতুই প্রত্যেক বছর আমাদের দেশে কি করে? আসা যাওয়া করে। এবং এই 6টি ঋতু নিজ নিজ বৈশিষ্ট্য নিয়ে এক এক ভাবে আবির্ভূত হয়। এদের আবির্ভাবে এখনো অপরূপ প্রাকৃতিক লীলাভূমি ঘটে থাকে। রুদ্র, গ্রীষ্ম, এগুলো একটু মনে করবা যে রুদ্র হলো গ্রীষ্ম, রুদ্র গ্রীষ্ম, সজল বর্ষা, সজল বর্ষা, স্নিগ্ধ শরৎ, স্নিগ্ধ শরৎ, সোনালী হেমন্ত, সোনালী হেমন্ত, ধূসর শীত, ধূসর হলো শীত, রঙিন বসন্ত। এদেশকে অনন্যতা দান করেছে। তাহলে যদি এবার আমি বলি যে গ্রীষ্ম কি, এই 6টি ঋতু এক এক ভাবে আবির্ভূত হয়ে আমাদের কাছে আসে, তাই না? এবার সামিয়া বলো তো, রুদ্র কি? রুদ্র গ্রীষ্ম। থ্যাংক ইউ। আমিনা বলো সজল। Yes, ma'am. বর্ষা। থ্যাংক ইউ। আফরা বলো, আফরা বলো সোনালী। আফরা, আফরা ফারহান। সুমাইয়া খাতুন বলো, সুমাইয়া খাতুন বলো স্নিগ্ধ শরৎ। থ্যাংক ইউ। জাওয়াদ বলো ধূসর শীত। শীত। থ্যাংক ইউ। রিফা, রিফা বলো তো রঙিন বসন্ত। রঙিন বসন্ত। এই দেখো, এই 6টি কিন্তু আমাদের এই দেশকে অনন্যতা কি করেছে? দান করেছে। এবার বলো তো, এই ভূমিকাতে কারো কোনো সমস্যা আছে? No, ma'am. No, ma'am. আচ্ছা, এরপরে গতদিনে আমরা আরেকটা করেছিলাম, সেটা হলো গ্রীষ্মকাল। এবার দেখো, এখানে এভাবে দেওয়া আছে, ঋতু বৈচিত্র্যের পরিক্রমায় সর্বপ্রথমে আসে গ্রীষ্মকাল। কিন্তু আমরা ওইভাবে না দিয়ে আমরা আরেকটু সহজ ভাষায় বলতে পারি যে গ্রীষ্ম, বর্ষা এই 2 মাস মিলে গ্রীষ্মকাল। প্রথমে আমরা এইভাবে বলবো, গ্রীষ্ম, বর্ষা এই 2 মাস মিলে, বৈশাখ, জ্যৈষ্ঠ এই 2 মাস মিলে গ্রীষ্মকাল।
বৈশাখ জ্যৈষ্ঠ এই 2 মাস মিলে গ্রীষ্মকাল। এই সময় সূর্যের প্রখর তাপে চারিদিক কি করে, খাকা করে, মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে যায়। কৃষকেরা কি করে, বৃষ্টির জন্য অপেক্ষা করতে থাকে, অর্থাৎ মাঠ ঘাট ফেটে যখন চৌচির হয়ে যায় তখন কৃষকের কি দরকার বলতো, পানি দরকার। তখন কৃষক কি করে, বৃষ্টির জন্য অপেক্ষা করতে থাকে এবং তারা যখন বৃষ্টি হয় তখন কৃষকরা খুবই আনন্দ পায়। কিন্তু এই সময় এতটাই প্রখর রোদ তাপ যে মাঠ ঘাট ফেটে সেগুলো চৌচির হয়ে যায়। এরপরে দেখো, দীর্ঘ খরা শেষে আসে কাল বৈশাখী ঝড়। এই খরার পরে আসে কি, কাল বৈশাখী ঝড়। এই ঝড়ের দাপটে গাছপালা, মানুষ, এমনকি সবকিছু ভেঙে তছনছ হয়ে যায়। জীবন এবং জিনিসপত্র দুটোরই ক্ষতি হয়। এখানে দেখো, জীবন এবং জিনিসপত্র অর্থাৎ জানমালের অনেক ক্ষতি হয়। আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি গ্রীষ্মকালে রসালো ফল। গ্রীষ্মকালে কষ্ট হলে কিন্তু দেখো, গ্রীষ্মকালে এই যে আমাদের দেশে গ্রীষ্মকে কিন্তু আবার মধু মাসও বলা হয়, তাই না? কারণ আম, জাম, কাঁঠাল, লিচু হাজার যদি আমি এখন চাই পাবো, সেগুলো স্টক করা থাকে, বিভিন্ন মেডিসিন দেওয়া থাকে, কিন্তু প্রাকৃতিক ভাবে আমরা যেগুলো আম, জাম, কাঁঠাল, লিচু রসালো ফলগুলো আমরা পাই সেগুলো কিন্তু গ্রীষ্মকালে হয়, তাই না? এখন এরা বলো তো, গ্রীষ্মকাল সম্পর্কে কি বললাম? চারিদিক খা খা করে, মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে যায়, দীর্ঘ খরা শেষে আসে কাল বৈশাখী ঝড়। ঝড়ের ডাবটে সবকিছু ভেঙে তছনছ হয়ে যায়। এই সময় আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি গ্রীষ্মকালে রসালো ফল পাওয়া যায়। গুড, অসংখ্য ধন্যবাদ তোমাকে। দেখো, ইরা যে পড়া বললো খুব সুন্দর হয়েছে না? অনেক সুন্দর হয়েছে। আমরা আশা করব সকলে এভাবে পড়া বলার চেষ্টা করব। এবার দেখো, গতদিনের পড়াগুলো আমরা রিভিশন করে নিলাম। আজকে আমরা পড়ব দুটো। আমরা ভূমিকা পড়লাম, গ্রীষ্মকাল পড়লাম। আজকে আমরা পড়ব বর্ষাকাল এবং শরৎকাল। বর্ষাকাল এবং শরৎকাল। দেখো, তুমি তোমার বইটা বের করো, বের করে আমার সঙ্গে তুমি পড়াটা বুঝো। যেখানে বুঝতে পারবে না সেখানে আমাকে প্রশ্ন করবা। ৯৭ পৃষ্ঠা, বাংলা দ্বিতীয় পত্র বইয়ের ১৯৭ পৃষ্ঠা। দেখো, বাংলাদেশের প্রকৃতি রচনা পেয়েছ? আচ্ছা, এবার তাহলে প্রথমে আমরা বর্ষাকাল সম্পর্কে জানবো এবং এই বর্ষাকাল পড়ার পরে কিন্তু আমি ধরবো, খুব মনোযোগ দিয়ে পড়াটা শুনবা এবং মুখস্থ করে ফেলবা। আর রচনা আসলে বোঝাতে তোমাকে মুখস্থই করতে হবে, তাই না? তাহলে দেখো, বর্ষাকাল, আষাঢ় শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল। আষাঢ় শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল। গ্রীষ্মের আগুন ঝরা রোদে পিপাসার্ত ধরণীকে সরস করার জন্য আসে বর্ষা। গ্রীষ্মের অর্থাৎ গ্রীষ্মকালে আগুন ঝরা যে তাপটা হয় বা রোদের পিপাসার্ত ধরণী, অর্থাৎ ধরণী মানে কি, পৃথিবী, পৃথিবীতে সরস করার জন্য অর্থাৎ সবল করার জন্য আসে কি, বর্ষা। অর্থাৎ দেখো, এখানে বর্ষার অবিরাম ভারী বর্ষণে মাঠ ঘাট প্রান্তর সজীব হয়। বর্ষার অবিরাম ভারী বর্ষণে মাঠ ঘাট প্রান্তর সজীব হয়, নদী নালা খাল বিল পানিতে পরিপূর্ণ হয়। এই বর্ষার সময় ঠিক যেমন গ্রীষ্মকালে যেমন মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে যায়, একইভাবে বর্ষাকালে কি হয়, নদী নালা খাল বিল পুকুর যা কিছু আছে, এমনকি গ্রামে কিছু কিছু জায়গায় রাস্তাঘাট পর্যন্ত পানিতে পরিপূর্ণ হয়ে যায়। লোকজন সেখানে বের হতে পারে না, তাদের বসবাসের খুবই কষ্ট হয়ে যায়। এরপরে দেখো, খাল বিল নদী নালা কি হয়, পানিতে পরিপূর্ণ হয়। আকাশ প্রায়ই থাকে মেঘাচ্ছন্ন। আকাশ প্রায়ই থাকে মেঘাচ্ছন্ন, অর্থাৎ যখন তখন ঝমঝম করে বৃষ্টি পড়তে থাকে। কখনো হালকা ঝিরঝিরে বৃষ্টি, কখনো বড় বড় ফোঁটায় বৃষ্টি, যখন তখন মেঘ নেয় আমরা বুঝতেই পারি না, কিন্তু কি হয়ে যায় তখন আমরা অজানা অনেক সময় বৃষ্টি হতেই থাকে, তাই না? এরপর দেখো, অতিবৃষ্টির ফলে চারিদিকে দেখা দেয় বন্যা। অতিবৃষ্টির ফলে অর্থাৎ এতটা বৃষ্টি হয় যে মাঠ ঘাট পানিতে ভরে যায় এবং সে সময় কি হয়, প্রচুর বন্যা হয়।
দেখো এখন যদি আমরা পদ্মা নদীতে যাই, পানি আছে? পানি আছে, কিন্তু অনেক কম, শুকিয়ে গেছে। কয়েকদিন পরে আরো শুকিয়ে যাবে, কিন্তু বর্ষার সময় কি হবে? এই মাঠ ঘাট নদী নালা সবকিছু পানিতে ভরপুর হয়ে যাবে, থই থই করবে পানি। এরপর দেখো বন্যার প্রকোপে মানুষ ও গবাদি পশুর অনেক ক্ষতি হয়। তো ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায়, তবে বন্যার কারণে জমিতে পলি পড়ায় উর্বরতাও বৃদ্ধি পায়। শুধু যে বন্যার যে শুধু ক্ষতি আছে তাও নয়, বন্যার কারণে আবার কিছু আমাদের উপকারিতা আছে। যেমন সেখানে বন্যা যখন আসে তখন পলি মাটি জমে, আর এই পলি মাটি জমার কারণে মাটির উর্বরতা অনেকটাই বৃদ্ধি পায়। তাহলে এই বর্ষাকালটা আমি আবার একটু পড়ছি, পড়ার পরে তোমাদের ধরবো। আষাঢ় শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল। আষাঢ় শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল। গ্রীষ্মের আগুন ঝরা রোদে পিপাসার্ত ধরণীকে সরস করতে আসে বর্ষা। বর্ষার অবিরাম ভারী বর্ষণে মাঠ ঘাট প্রান্তর সজীব হয়, নদী নালা খাল বিল পানিতে পরিপূর্ণ হয়, প্রায় আকাশ থাকে মেঘাচ্ছন্ন। অতি বৃষ্টির ফলে চারিদিকে দেখা যায় বন্যা, আর বন্যার কারণে মানুষ এবং গবাদি পশুর অনেক কষ্ট ভোগ করতে হয়। এবং এই বৃষ্টির ক্ষেতের ফসলও এই বন্যার কারণে কি হয়? ক্ষেতের ফসলও নষ্ট হয়। তবে এই বন্যার কারণে শুধু যে জমিতে কি করে, বন্যার কারণে জমিতে পলি পড়ে এবং এই পলি মাটি পড়ার কারণে মাটির উর্বরতা অনেক বৃদ্ধি পায়। আচ্ছা, এবার তোমাদের নিজের ইচ্ছা বলো তো, কে না দেখে সুন্দর করে বলতে পারবে? হাত উঠাও। রোল 6, আমি নামটা দেখতে পাচ্ছি না, নাম না দেখলে বুঝতে পারবো না তো। রোল 6 কার নাম বলো তো বাবু? মিস আমার নাম সামিয়া। সামিয়া, নাম দেখা যাচ্ছে নাকি তোমার? আচ্ছা, সামিয়া বলো তো। শোনো, সামিয়া বলবে, আমি সামিয়াকে বলবো একটু থামতে। সামিয়া যেখানে থামবে সেখান থেকে আরেকজনকে বলতে বলবো, সেখান থেকে আরেকজন বলবা, ঠিক আছে? সামিয়াকে যখন থামতে বলবো, সামিয়া তখন থেমে যাবা। আর তোমরা ভালো করে বন্ধুর পড়াটা ভালো করে শোনো, ও যেখানে থামবে সেখান থেকে আরেকজন বলবে। বলো সামিয়া। বর্ষাকাল। আষাঢ় শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল। গ্রীষ্মের আগুন ঝরা রোদে পিপাসার্ত ধরণীকে সরস করার জন্য আসে বর্ষা। বর্ষার অবিরাম ভারী বর্ষণে মাঠ ঘাট প্রান্তর সজীব হয়, নদী নালা খাল বিল পানিতে পরিপূর্ণ হয়। সামিয়া থামো, এবার শশী বলো। শশী বলো। নদী নালা খাল বিল পানিতে পরিপূর্ণ হয়। এই সময় অতি বৃষ্টির ফলে চারিদিকে বন্যা দেখা যায়। অর্থে জলা রাশির মাঝে গ্রামের বাড়িগুলোকে দ্বীপের মতো দেখায়। বন্যার কবলে পড়ে মানুষ ও গবাদি পশুর অনেক কষ্ট ভোগ করতে হয়। ওকে, থ্যাংক ইউ তোমাকে। এবার সালসাবিলা বলো বাকিটুকু। ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায়, তবে বন্যার কারণে জমিতে পলি পড়ায় উর্বরতা বৃদ্ধি পায়। গুড, থ্যাংক ইউ। এবার জাওয়াত বলো, শুরু থেকে বলবা। জাওয়াত, জাওয়াত যেখানে থামবে অন্যজন ওখান থেকে বলবা। আষাঢ় শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল। গ্রীষ্মের আগুন ঝরা রোদে পিপাসার্ত ধরণীকে সরস করার জন্য আসে বর্ষা। বর্ষার অবিরাম ভারী বর্ষণে মাঠ ঘাট প্রান্তর সজীব হয়। গুড, থ্যাংক ইউ তোমাকে। থামো, এবার লামহা বলো বাকিটুকু। পরের লাইন লামহা। ইয়েস ম্যাম। নদী নালা খাল বিল পানিতে পরিপূর্ণ হয়, আকাশ প্রায় থাকে মেঘাচ্ছন্ন। অতিবৃষ্টির ফলে চারদিকে দেখা দেয় বন্যা। বন্যার প্রকোপে পড়ে মানুষ ও গবাদি পশুর অনেক কষ্ট ভোগ করতে হয়। গুড, থ্যাংক ইউ তোমাকে, অসংখ্য ধন্যবাদ তোমাকে। এবার আজরিন রিদওয়ান বাকিটুকু বলো। আজরিন বলো। ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায়, তবে বন্যার কারণে জমিতে পলি পড়ায় উর্বরতা বৃদ্ধি পায়। গুড, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। ছোট্ট সোনামণিরা, তাহলে দেখো গ্রীষ্মকাল সম্পর্কে তোমাদের কারো কোনো সমস্যা আছে? নো ম্যাম।
বর্ষা, আচ্ছা তাহলে গ্রীষ্ম এবং বর্ষায় দুটোই কিন্তু আমরা ভালো করে পেলাম, কারো সমস্যা নেই তো? ওকে, এবার আমরা বাকিটা করব শরৎকাল সম্পর্কে। বাকিটা হলো শরৎকাল। একটু খেয়াল করো, শরৎকাল ভাদ্র আশ্বিন এ 2 মাস মিলে শরৎকাল। ভাদ্র আশ্বিন এই 2 মাস আমরা ওভাবে না দিয়ে আমরা সরাসরি এভাবে, যেটা আমাদের কাছে খুব সহজ মনে হয় আমরা এভাবে লেখার চেষ্টা করব যে ভাদ্র আশ্বিন মাস মিলে হয় শরৎকাল। বা তুমি এভাবে দিতে পারো, ভাদ্র আশ্বিন মাসে সাদা মেঘের ভেলায় চড়ে চড়ে শরৎকাল আসে। এই সময় শিউলি ফুলের মিষ্টি সুবাসে চারিদিক কি হয়? আমোদিত হয়। এই সময় শিউলি ফুলের মিষ্টি গন্ধে চারিদিক সুবাসে চারিদিক আমোদিত হয়। অর্থাৎ দেখো, এই শিউলি ফুলের গাছটা এত বড় থাকে এবং এত এত ফুল ধরে যে চারিদিক মৌ মৌ করে, সুবাসিত হয়, অর্থাৎ গন্ধটা ছড়িয়ে পড়ে, সুবাস ছড়িয়ে পড়ে। নদীর তীরে কাশফুল আর ফসলের জমিতে কাঁচা পাকা ধানের শীষ বাতাসে দোল খায়। নদীর তীরে কাশফুল আর ফসলের জমিতে কাঁচা পাকা ধানের শীষ বাতাসে দোল খায়। এ সময় এক মনোহর দৃশ্য, এক মনোহর দৃশ্য। তাই তো কবি বিমুগ্ধ চিত্তে শরৎকে ঋতুর রানী হিসেবে আজ্ঞা দিয়ে বলেছেন, একই অপরূপ রূপে মা তোমায় হেরুনি পল্লী জননী। এটা কিন্তু একটা গান। এটা হলো একই অপরূপ রূপে মা তোমায় হেরুনি পল্লী জননী। এটা কিন্তু সুন্দর একটা পল্লী গীতি গান, তাই না? তাহলে দেখো, আমি এই শরৎকাল সম্পর্কে আবার একটু বলছি। ভাদ্র আশ্বিন মাস মিলে বা ভাদ্র আশ্বিন মাসে সাদা মেঘের ভেলায় চড়ে আসে শরৎকাল। আর তুমি সহজ ভাষায় যদি দাও তাহলে তুমি এভাবে দিবে, ভাদ্র আশ্বিন এ 2 মাস মিলে শরৎকাল। এ সময় শিউলি ফুলের সুবাসে মিষ্টি সুবাসের চারিদিকে আমোদিত হয়। নদীর তীরে কাশফুল আর ফসলের জমিতে কাঁচা পাকা ধানের শীষ বাতাসে দোল খায়। এ এক মনোহর দৃশ্য। তাই তো কবি বিমুগ্ধ চিত্তে বলেছেন, একই অপরূপ রূপে মাগো তোমায় হেরুনি পল্লী জননী। ওকে ছোট্ট সোনামণিরা, আশা করি এটাও তোমাদের মুখস্থ হয়ে গেছে। এবার আমরা যারা বর্ষাকাল সম্পর্কে বলেছিলাম তারা একটু থেমে থাকি। এবার যারা বাকি বন্ধুগুলাকে ধরার চেষ্টা করি, দেখি বাকি বন্ধুগুলা কি করলো। ওকে, আমার না একটা প্রশ্ন আছে। বলে এখানে যদি আমরা দিই ভাদ্র আসে সাদা মেঘের ভেলায় চড়ে শরৎকাল আসে, তাহলে হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে, এটাও সুন্দর হবে, অনেক সুন্দর। আচ্ছা, এবার তাসফিয়া বলো তো, তুমি এই শরৎকাল সম্পর্কে কি শিখলা? তাসফিয়া, খুব দ্রুত উত্তর দিতে হবে। হারিহা বলো। ভাদ্র আশ্বিন মাস সাদা মেঘের ভেলা চড়ে শরৎকাল আসে। এই সময় শিউলি ফুলের সুবাসে আমেদে হয়। নদীর তীরে কাশফুল আমোদিত হয়। নদীর তীরে কাশফুল আর ফসলের জমিতে বলো। ভাদ্র আশ্বিন মাসে সাদা মেঘের ভেলায় চড়ে শরৎকাল আসে। এ সময় শিউলি ফুলের মিষ্টি সুবাসে চারদিকে আমোদিত হয়। তুমি এবার থামো, অরি বলো। বাকি তারপরে থেকে বলো, অরি ছটছট করে বলতে হবে। অরি দিঘি বলো। নদীর তীরে নদীর তীরে কাশফুল বলো, হচ্ছে তো। নদীর তীরে কাশফুল আর ফসলের জমিতে কাঁচা পাকা ধানের শীষ বাতাসে দোল খায়। গুড, থ্যাংক ইউ। থামো এবার তুমি। এবার বাকিটুকু বলবে নাফিসা তাবাসসুম। আমি বলি, দাঁড়াও সোনামণি, একটু দাঁড়াও। এক মনোহর দৃশ্য। তাই তো কবি বিমুগ্ধ চিত্তে শরৎকে ঋতুর রানী আখ্যা দিয়ে বলেছেন। গুড, থ্যাংক ইউ। তুমি থামো।
এবার লুনা, লুনা তুমি ওই কবিতা সরি গানের লাইন দুটো বলো তো। কি অপরূপ রূপে মা তোমায় হেরেনু পল্লী জননী। গুড। আচ্ছা এবার লাবিবা বলো, লাবিবা বলো শরৎকালের শুরু থেকে একটু বলো। ভাদ্র আশ্বিন মাসে সাদা মেঘের ভেলায় চড়ে শরৎকাল আসে। এই সময় শিউলি ফুলের মিষ্টি সুবাসে চারদিক আমাদিত হয়। আমাদিত না, শোনো ওইটা হবে আমোদিত, আমোদিত। গুড, থ্যাংক ইউ তোমাকে। Yes, ma'am. বলো। ভাদ্র আশ্বিন মাস সারা মেঘের ভেলায় তোমার বন্ধু কোথায় থেমেছে সোনামণি, সেখান থেকে বলো। কোথায় ছিল? আচ্ছা তুমি শুরু থেকে বলো। ভাদ্র আশ্বিন মাসে সাদা মেঘের ভেলায় চড়ে শরৎ আসে। শরৎকাল শরৎকাল আসে, হ্যাঁ। এ সময় শিউলি ফুলের মিষ্টি সুবাসে চারিদিকে আমোদিত হয়ে আমোদিত হয়। গুড, থ্যাংক ইউ তোমাকে। এবার মাহবুব, মাহবুব বলো। মাহবুব কাশ ফুল আর ফসলের জমিতে কাঁচা পাকা ধানের শীষ বাতাসে দোল খায়। সে এক মনোহর মনোহর দৃশ্য। আচ্ছা ওকে, থ্যাংক ইউ তোমাকে। এবার সুইটি বলো, সুইটি। আচ্ছা ম্যাম আমি বলি, বলো। তাই তো কবি বিমুগ্ধ চিত্তে শরৎকে ঋতুর রানী আখ্যা দিয়ে বলেছেন, এ কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী। হেরুনি পল্লী জননী। গুড, থ্যাংক ইউ তোমাকে। এরপরে পরাগ বলো বর্ষাকাল সম্পর্কে বলবা। জিনাত। আষাঢ় শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল। গ্রীষ্মের আগুন ঝরা রোদে পিপাসার্ত ধরণীকে সরস করার জন্য আসে বর্ষা। বর্ষার আবিরাম। তুমি থামো, এবার রিদমি বলো তো। রিদমি বলো, জিনাত কোথায় থেমেছে সেইখান থেকে বলো। ম্যাম আমার কাছে বই নাই। আচ্ছা সামিরা বলো, সামিরা ইয়েস ম্যাম। বলো। বর্ষার অবিরাম বাড়ি বর্ষণে মাঠঘাট প্রান্তর সজীব হয়। সজীব হয়। নদী নালা খাল বিল পানিতে পরিপূর্ণ হয়। আকাশ প্রায় থাকে মেঘাচ্ছন্ন। গুড, থ্যাংক ইউ তোমাকে। থামো। এবার আর কে বলনি বলো তো। আমিনা সিদ্দিকা বলো। ইয়েস ম্যাম। বলেন, বাকিটুকু বলো। অতিবৃষ্টির ফলে চারিদিকে দেখা দেয় বন্যা। বন্যার প্রকোপে পরে মানুষ ও গবাদি পশুর অনেক কষ্ট ভোগ করতে হয়। এবার আবিদা তাবাসসুম বলো। আবিদা। কারণে জমিতে বৃদ্ধি পায়। ভাদ্র আশ্বিন সাদা মেঘের ভেলায় চড়ে শরৎকাল আসে। এই সময় শিউলি ফুলের মিষ্টি সুবাসে চারিদিক আমোদিত হয়। নদীর তীরে কাশফুল আর ফসলের জমিতে কাঁচা পাকা ধানের শীষ বাতাসে দোল খায়। সে এক মনোহর দৃশ্য। তাই তো কবি তুমি থামো এবার। বলছেন, এ কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী। গুড, ওকে। আচ্ছা তাহলে দেখো, এই যে আজকে আমরা বর্ষাকাল এবং শরৎকাল সম্পর্কে জানলাম, তোমাদের কারো কোনো সমস্যা আছে? নো ম্যাম। নো মিস।
নো ম্যাম Okay, দেখো আমাদের কিন্তু রচনা মুখস্থই করতে হবে। আমি যে মুখস্থ করালাম, কিন্তু তাহলে ছোট্ট সোনামণিরা তোমরা এবার ডায়েরি বের করো এবং তোমাদের এই হোমওয়ার্কটা সুন্দর করে লিখে ফেলো। রচনা বাংলাদেশের ষড়ঋতু, বর্ষাকাল এবং শরৎকাল। বর্ষাকাল এবং শরৎকাল এই দুইটা হোমওয়ার্ক করবে এবং সুন্দর করে গ্রুপে পোস্ট করবে। আমি খেয়াল করি বেশি বেশি দোয়া পড়বো আর বাবা মা কষ্ট পায় এমন কোনো কাজ আমরা করব না। আর তোমরা সর্বদা শৃঙ্খলার মধ্যে থাকবে, নিয়ম কানুনগুলো মেনে চলবে। যেমন আমরা প্রতিষ্ঠানে আসার পরে প্রতিষ্ঠানের নিয়মগুলো তুমি সুন্দর করে মানার চেষ্টা করো, একইভাবে তুমি যেহেতু বাসায় থাকো, বাসায় প্রত্যেকটা কাজ তুমি নিয়মের সঙ্গে করার চেষ্টা করবে। সব সময় সময়ের কাজ সময় করবে। আর সর্বদা আমরা সত্য কথা বলবো, মিথ্যাটা পরিহার করব, আঞ্চলিকতা পরিহার করে শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করব। আর আমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং সুস্বাস্থ্যকর খাবার খাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।